নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদেরকে স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক চিত্তরঞ্জন সেনগুপ্তর লেখা গল্প মেজদার সার্কাস। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তখন আমাদের আধা শহরটিতে ফি বছর সার্কাসের দল আসতো। ছোট বড় মাঝারি দল রেজিস্ট্রি অফিসের লাগোয়া ময়দানে বিশাল তাঁবু পড়তো। এক পাশে খেলোয়াড়দের ছাউনি, অন্য পাশে জন্তু জানোয়ারদের আস্তানা। তক্তা দিয়ে তৈরি গ্যালারি আর কাঠের ফোল্ডিং চেয়ার পেতে দর্শকদের আসন সাজানো হতো। ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে যেত। আমরা রাতের বেলায় কখনো টিকিট কেটে, কখনো বা টিকিট না কেটে তাঁবুর ফাঁক ফোঁকর দিয়ে মৌজ করে সার্কাস দেখতাম। সেই সময় একটা বেশ বড় সার্কাস পার্টিকে আমরা লাটে উঠে যেতে দেখেছিলাম, মানে নিলেম হয়ে যাওয়া। সেইটার নাম ছিল হোয়াইট ওয়ে সার্কাস। যুদ্ধ তখন সবে শুরু হয়েছে। তখনকার হিসেবে জিনিসপত্রের দাম একেবারে তুঙ্গে। চাল তখন টাকায় 4 সের। মা আক্ষেপ করতেন, একই হাল হলো গো দেশের, সংসার চলবে কি করে? এ তো গেল সাধারণ গেরস্থ সংসারের হিসেব। সার্কাস পার্টি সংসার মানে তো সে এক বিরাট ব্যাপার। তার অত লোক লস্কর, জন্তু জানোয়ার, তাছাড়া অন্যান্য খরচ খরচা তো আছেই। বোধহয় খরচ মেটাতে না পেরেই সার্কাস পার্টিটাকে লালবাতি জ্বালতে হয়েছিল। আর ঘটনা ঘটলো আমাদের শহরেই। সব কিছু বিক্রি হয়ে গেল। জন্তু জানোয়ার, 1 টাকা 2 টাকা 3 চাকার সাইকেল, যে বিশাল 4 পায়ার উপরে দাঁড়িয়ে দাঁতাল হাতিটা কসরত দেখাতো, মায়ের সেটাও গেল বিক্রি হয়ে। বাদামি রঙের আরবি ঘোড়াটা কিনেছিল ওই পানের পাইকের দিনু সাউ। বহুদিন ওই ঘোড়াটায় চড়ে ও হাটে হাটে পান ফিরি করত। স্টেশন পাড়ার গণেশ খালুইকর কিনেছিল হাতির পা রাখা বিশাল 4 পায়াটা। ওটা ওর দোকানের সামনেই পড়ে থাকতো। একসঙ্গে 4-5 জন খদ্দের ওর ওপরে বসে চা খেত। জন্তু জানোয়ার গুলো সম্ভবত অন্য কোনো সার্কাস পার্টি বোধহয় কিনে নিয়ে গিয়েছিল। খেলোয়াড়ও এদিক ওদিক চলে গেল। একদিন সেই সার্কাস পার্টির দক্ষিণ ভারতীয় ম্যানেজারটিও আমাদের শহর ছেড়ে চলে গেলেন। ময়দানে পড়ে রইল ছিঁড়া তাঁবুর টুকরো আর এখানে সেখানে ছড়ানো ভাঙা কাঠ আর বাখারি। ময়দানের কাছেই ছিল আমাদের এক বন্ধু মনোহরের বাড়ি। একটা ছেঁড়া তাঁবুর টুকরো কিভাবে যেন ওদের বাড়িতে পৌঁছে গিয়েছিল। তাই দেখে উৎসাহিত হয়ে মনোহর একদিন মেজদাকে বলল, মেজদা, একটা সার্কাসের দল খুলবে নাকি? সার্কাস? মেজদা ঢোক গিলে বলল, কিন্তু আমাদের খেলোয়াড় কই? জন্তু জানোয়ার, রিং মাস্টার। মনোহর বলল, জন্তু জানোয়ার না হয় নাই রইল, আমরা শরীরের কসরত দেখাবো, ম্যাজিক দেখাবো, যেমন ওই ফিরোজ সাহেবের কার্নিভালে দেখায় না, ঠিক তেমনটাই। কিছুদিন আগে শহরের প্রান্তে একটা মিলিটারি ছাউনি পড়েছিল। সৈনিকদের মনোরঞ্জনের জন্য একটা কার্নিভালের দলও এসেছিল। একটা কানাত ঘেরা হলের মধ্যে গান, ম্যাজিক, নানান শারীরিক কলা কৌশল ইত্যাদি দেখানো হতো, মানে 5 মিশেলি চিত্ত বিনোদন আর কি। তারই মালিক ছিল সেই ফিরোজ সাহেব। মনোহরের কথায় সাই দিয়ে বিল্টু বলল, মনোহর কথাটা বুড়া বলেনি মেজদা, আমরা একটা সার্কাসের দল খুলতেই পারি। তুমি হাতিবাগান জিমন্যাস্টিক ক্লাবের মেম্বার। তুমি দেখাবে ব্যায়ামের কসরত, ঘন্টা দেখাবে দোলনা মানে ট্র্যাপিজের খেলা, আর আমি দেখাবো ম্যাজিক। তাছাড়া মুখে রং মেখে জোকারের কাজটাও চালিয়ে দিতে পারি। মেজদা মাথা চুলকে বলল, আইডিয়াটা ভালোই, কিন্তু টিকিট? বিল্টু পরম উৎসাহের সঙ্গে বলল, টিকিটের দাম হবে 1 পয়সা। যাদের দেখার ইচ্ছে তারা টিফিনের পয়সা বাঁচিয়ে দেখবে। টিফিনের জন্য আমরা বাড়ি থেকে 1 পয়সা করে পেতাম, আর তাই দিয়ে পরম আনন্দে চিনে বাদাম, ফুচকা অথবা আলু কাবলি কিনে কিনে খেতাম। মনোহরের প্রস্তাবটা মেজদার বেশ মনে ধরলো। মেজদা বলল, তাহলে তো প্র্যাকটিস করা দরকার। ঘন্টা, তুই দোলনার খেলাটা প্র্যাকটিস কর, আমি দেখাবো ব্যায়ামের কসরত। আর একটা তাক লাগানো নতুন খেলা, তবে সেটা কি এখনই বলবো না। আর বিল্টু, তুই তোর ছোটকার কাছে ম্যাজিকটা শিখে নে।
নতুন খেলাটা কি আমরা জিজ্ঞেস করলাম না মেজদাকে। মেজদার মাথায় নানা রকমের বুদ্ধি খেলে, নিশ্চয়ই এমন কিছু দেখাবে যেটা হবে আমাদের সার্কাসে সেরা কসরত। যাই হোক, প্রস্তাবটা যখন সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল, আমরা সবাই রীতিমতো প্র্যাকটিস আরম্ভ করলাম। মনোহরের ওপর দেয়া হলো তাঁবু খাটানোর ভার। তাঁবুটা ওর হেফাজতেই ছিল। বিল্টু ওর ছোট কাকার কাছে নতুন নতুন ম্যাজিক শিখতে লাগলো, আর আমিও প্রতিদিন ভোরে উঠে স্কুল বোর্ডিং এর ব্যায়ামাগারে দোলনার খেলা অভ্যাস করতে লাগলাম। দিন 7 পর স্কুলের দেওয়ালে হাতে আঁকা পোস্টার সাঁটা হলো, আসুন আসুন, অভিনব সুযোগ, চিলড্রেন সার্কাস, টিকিটের হার মাত্র 1 পয়সা, মাস্টার ঘন্টা রোমহর্ষক ট্রাফিজের খেলা, জাদুকর বিল্টুর চমকপ্রদ ম্যাজিক, ব্যায়ামবিদ প্রবীর কুমারের, এটা না মেজদার ভালো নাম, শ্বাসরোধকারী ব্যায়ামের কসরত, এ সুযোগ হেলায় হারাইবেন না, আসুন আসুন, শীঘ্র আসুন। কিন্তু এত পাবলিসিটি সত্ত্বেও টিকিট বিক্রি হলো মাত্র 7.5 পয়সা। রেলের বুকিং ক্লার্ক সান্যালবাবু 3 ছেলে মেয়ে, সেকেন্ড মাস্টারের ছেলে আর ভাইপো মোক্ষদা জেলেনির 3 নাতনি, এরা সব ভিনগা থেকে মামার বাড়ি বেড়াতে এসেছিল। তার মধ্যে একজনের 4 বছর বয়স, তার আবার হাফ টিকিট। এরা তাঁবুর নিচে সার্কাসের আসর। গ্যালারি বা চেয়ার নেই, মেঝেতে খড় বিছিয়ে তার উপর ছেঁড়া তাঁবুরই একটা টুকরো বিছিয়ে দিয়ে দর্শকদের বসার আসন হয়েছে। মাঝখানে এক চিলতে জায়গা, গোল করে দড়ি দিয়ে ঘেরা, যাকে বলে এরিনা। দিনের বেলা তো কাজে লাইটের বালাই নেই। সার্কাস শুরু হলো। প্রথমেই আমার খেলা, তার সঙ্গে জোকার সেজে বিল্টুর ভাড়ামো। খেলা বেশ ভালোই উতরে গেল। তারপর মেজদার প্রথম প্রবেশ। বাসন্তী রঙের জামা আর হাফ প্যান্টে মেজদাকে চমৎকার বানিয়েছিল। মেজদা দেখালো চাইনিজ অ্যাক্রোব্যাটস এর খেলা, আর তারপর বিল্টুর ম্যাজিক, তাসের ম্যাজিক, রঙিন বলের ম্যাজিক। দর্শকদের মধ্যে হাততালিও পড়লো কয়েকবার। সবশেষে এলো মেজদার সেই তাক লাগানো খেলার পালা। ওদিকে তাঁবুর এক কোণে কনসার্ট বাজছে। কনসার্ট মানে ক্যানেস্তারা আর একটা ভাঙা কাঁসর। বাজাচ্ছিল মনোহরের 2 ছোট ভাই, কানাই আর বলাই। বিল্টু টিনের চোঙায় মুখ দিয়ে ঘোষণা করলো, এবার চিলড্রেন সার্কাসে সব থেকে সন্ধ্যার খেলা দেখাচ্ছেন হাতিবাগান জিমন্যাস্টিক ক্লাবের মেম্বার, বিখ্যাত ব্যায়ামবিদ প্রবীর কুমার মহাশয়। কনসার্ট বাজতে লাগলো। মেজদা অ্যারেনার মধ্যে এসে দর্শকদের অভিবাদন করেই শটান শুয়ে পড়লো মেঝের ওপরে। মনোহর সঙ্গে সঙ্গে মেজদার বুকের ওপর খান কয়েক গাবদা গাবদা বালিশ চাপিয়ে তার উপর একটা কপাটের পাল্লা ফেলে 4 কোণে দড়ি দিয়ে মজবুত করে বেঁধে দিল। এতক্ষণে আমরা ব্যাপারটা বুঝলাম। হরি, সেই বুকের ওপর হাতি চাপানোর খেলা, যা হোয়াইট ওয়ে সার্কাসের প্রফেসর রামমূর্তি দেখাতো। কিন্তু হাতি কোথায়? হোয়াইট ওয়ে সার্কাসের হাতি তো অন্য সার্কাস কিনে নিয়ে চলে গেছে। তাহলে এহেন সময় মনোহর একটা দড়িতে করে একটা বাছুর বেঁধে অত্যন্ত দ্রুত তালে প্রবেশ করলো। মেজদা ইশারা করতেই বাছুরটার দড়ি ধরে তার বুকের চাপানো কপাটের পাল্লাটার উপরে চড়ালো। কিন্তু হঠাৎ কি খেয়ালে মেজদার মুখের দিকে মুখ না করে পিছু ফিরে দাঁড়ালো বাছুরটা। তারপর দিব্যি ন্যাজ নাড়তে লাগলো। ওর ন্যাজের লোমের গোছাটা মেজদার নাকের মধ্যে ঢুকে সেই যে সুরসুরি দিতে লাগলো। মেজদা 2-1 মুখ এপাচ করে সামলাতে আর না পেরে ঝাড়লো এক বোম্বাই হাঁচি। এক লহমার মধ্যে কি যে ঘটে গেল! বাছুরটা ঘাবড়ে গিয়ে দড়ি ছিঁড়ে ল্যাজ উঁচিয়ে লাফ দিয়ে পালালো। যাওয়ার সময় দর্শকদের বসার আসনের তলা থেকে এক গোছা খড় মুখে টানলো। তার ফলে হাফ টিকিটের খুদে দর্শকটি উল্টে একেবারে চিৎপটাং, এবং ফলস্বরূপ মেজদা মুখটা এদিক ওদিক ঘোরাচ্ছে, অথচ শরীর নাড়াবার উপায় নেই, কারণ কপাটের পাল্লাটা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা। সেই অবস্থাতেই মেজদা বলল, দেখছিস কি রে, তক্তার দড়িগুলো খুলে দে। আরে কোথায় গেল সব? আমরা তড়িঘড়ি কপাটের পাল্লার দড়িগুলো খুলে দিয়ে মেজদাকে মুক্ত করলাম। মেজদা উঠেই অস্থির হয়ে হাতের কাছে অন্য কিছু না পেয়ে বিল্টুর জামাতেই মুখটা মুছতে লাগলো। মেজদা চিৎকার করে বলল, তখনই মনোহরকে পই পই করে বললাম, রে বাছুর দিয়ে কাজ হবে না রে। মনোহর বলল, বারে সে কথা আবার কখন বললে? বুকের ওপর বাছুর তোলার প্ল্যান তো তোমারই। মেজদা দাঁত মুখ খিঁচিয়ে বলল,
বাজে বকিসনি বাজে। আমি যদি কারোর ঘরে আগুন লাগাতে বলি তো তুই কি তাই লাগাবি? হ্যাঁ, আমরা ভাবলাম সত্যি মেজদার জবাব নেই। শুনছিলেন লেখক চিত্তরঞ্জন সেনগুপ্তর লেখা গল্প মেজদার সার্কাস। কেমন লাগলো গল্পটি জানান আমাদের কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প, শুনতে ভুলবেন না কিন্তু।